মোস্তফা সরোয়ার ফারুকী বিগত সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা। সেই দায়িত্ব নেয়ার আগে থেকে, দায়িত্ব নেয়ার ছাড়ার পরেও, দায়িত্ব থাকার সময়ও বহু বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সবথেকে বেশি আলোচিত হয়েছে প্রথম দিকে, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় তিনি ছিলেন সপরিবারে অস্ট্রেলিয়ায়, এরকম অভিযোগ অনেকে করেন। তারপরে সব কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পরে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে তিনি সেপ্টেম্বরে দেশে ফিরলেন। তারপরে যে কোনোভাবেই হোক, যে কোনো লবিং মেনটেন করে তিনি সংস্কৃতি উপদেষ্টার জায়গাটা বাগিয়ে নিলেন। এরপরে আমরা বহুভাবে তাকে দেখেছি। অনেক আলোচনা করলে মূল আলোচনায় সময় কম পাওয়া যাবে। মূল আলোচনাটা হলো তিনি দায়িত্ব পালনকালে জুলাই জাদুঘর, যেটা গণভবন বিলুপ্ত করে জুলাই জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে বিগত সরকার, এবং এই সরকারের আগের তথ্য উপদেষ্টা যিনি ছিলেন নাহিদ ইসলাম, তার সময়েই কাজটা শুরু হয়েছে। এরপরে পুরো দায়িত্বটা মোস্তফা সরোয়ার ফারুকীর ওপরে এসে পড়ে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এবং রোমহর্ষক তথ্য বের করে এনেছে দৈনিক মানবজমিন ইনভেস্টিগেশন একটা করেছে। সেই ইনভেস্টিগেটিভ রিপোর্টে দেখা যাচ্ছে উপদেষ্টা না থাকলেও ফারুকী এখনও জুলাই জাদুঘরের কর্তৃত্বে আছেন। সব কিছু তিনি দেখভাল করছেন, সেখানে গণভবনে নিয়মিত গাড়ি নিয়ে যাচ্ছেন, সব কিছু নিজের হাতে করছেন। এখনও তিনি ওই জুলাই জাদুঘরের প্রধান হয়ে আছেন। কিন্তু কিভাবে, কোন রহস্যে, কোন ক্ষমতা বলে? অন্যরা, এমনকি সাংবাদিকদেরও সেখানে প্রবেশ নিষেধ। এই সাংবাদিক, মানবজমিনের সাংবাদিক, একাধিকবার চেষ্টা করেছেন, এমনকি জাতীয় জাদুঘরের প্রধানের কাছ থেকে অনুমতি নেওয়ারও চেষ্টা করেছেন, কিন্তু তিনি ভেতরে ঢোকার অনুমতি পাননি। কিন্তু আমরা মোস্তফা সরোয়ার ফারুকীর ফেসবুক পোস্ট ঘেঁটে দেখেছি যে সেখানে তিনি নিজেই একটা পোস্ট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে কিছু দর্শনার্থী সেই জাদুঘরে ঢুকে ছবি তুলছে। তারা কারা, সেই প্রশ্নটাও আসবে। এখন মূল প্রশ্ন হচ্ছে, মানবজমিন কোন তথ্য বের করে আনলো, কোন ক্ষমতা বলে সরকারের দায়িত্ব শেষ হয়েছে 17ই ফেব্রুয়ারি, আজকে 26শে ফেব্রুয়ারি, এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এখনও তিনি কোন ক্ষমতা বলে দায়িত্বে আছেন? এবং শোনা যাচ্ছে এই জুলাই জাদুঘর শেষ না হওয়া পর্যন্ত ফারুকী থাকবেন দায়িত্বে। যার ফেসবুক পোস্টে ইতিমধ্যে দেখা গেছে বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাদেরকে বেশ তৈলাক্ত করার চেষ্টা তিনি করেছেন। বহুভাবে নতুন প্রধানমন্ত্রীকে তেল মেরে পোস্ট করার ব্যাপারগুলোও অনেকে সমালোচনা করেছেন, এবং প্রচুর গণমাধ্যমের ফটোকার্ড হয়ে রীতিমতো ভাইরাল হয়েছে তারেক রহমানের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তুলনা করে তারেক রহমানকে রাজি খুশি করানোর যে চেষ্টা, সেই চেষ্টাতে সত্যি কি মোস্তফা সরোয়ার ফারুকী এখন, এর আগে আওয়ামী লীগ সরকারকে তুষ্ট করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রফেসর ইউনূসকে তুষ্ট করেছেন, এখন তারেক রহমানকে তুষ্ট করার চেষ্টা করছেন? এরপরে কি তার আগামী 5 বছর বিএনপির মধ্যেই স্থায়ী করে জায়গা করে নিচ্ছেন তিনি, কিংবা সংস্কৃতি মন্ত্রণালয়ের বড় কোনো দায়িত্ব পেয়ে যাচ্ছেন তিনি? এতদিনও ব্যাপারটা সরকারের নজরে আসেনি কেন? জুলাই জাদুঘরের কর্তৃত্ব তার হাতে কিভাবে থাকছে? কোন বৈধ প্রক্রিয়ায় তিনি দায়িত্ব পালন করছেন? চলুন একটু জেনে দেখি মানবজমিন কি বলছে তাদের ভাষায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তিনি এখন উপদেষ্টা নেই, কিন্তু তবুও জুলাই জাদুঘরের প্রধান তিনি, জুলাই জাদুঘরে আছেন তিনি। মানবজমিনও শিরোনামটা খুবই ইন্টারেস্টিং করেছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে তারা শিরোনাম করেছে 3 শব্দে, তিনি এখনো আছেন। মোস্তফা সরোয়ার ফারুকের ছবি দিয়ে বলছেন তিনি এখনো আছেন। কোথায় আছেন? জুলাই জাদুঘরে। কি বলছে তারা? 2024 সালের জুলাই অভ্যুত্থানের স্মৃতি তৈরি করার জন্য যে জুলাই জাদুঘর তৈরি করা হয়, গত 17ই ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে সেই সরকার, প্রফেসর ইউনূস সরকার। কিন্তু জুলাই স্মৃতি জাদুঘরে এখনও তৎপর বিদায়ী সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উপদেষ্টার দায়িত্ব ছাড়লেও তিনি নিয়মিত জাদুঘরে যাতায়াত করছেন, তদারকি করছেন। সাবেক উপদেষ্টা এবং তার লোকজন নিয়মিত যাতায়াত করলেও জাদুঘরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এমনকি সাংবাদিক পরিচয়েও ভেতরে যাওয়ার অনুমতি মেলেনি। জাদুঘর প্রতিষ্ঠায় 111 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে।
দায়িত্ব ছাড়ার 2 দিন আগে, খুবই মনোযোগ দিয়ে শুনুন, দায়িত্ব ছাড়ার 2 দিন আগে অর্থাৎ সরকারের মেয়াদ শেষ হয়েছে 17 তারিখে, 15 তারিখে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে 2 দিন আগে এই নির্মাণ কাজ পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেন তিনি। ওই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি নিজেই। নতুন একটা কমিটি তৈরি করেন, যে কমিটির সভাপতি হিসেবে নিজেই দায়িত্ব নেন, অর্থাৎ ফারুকী এই কমিটির সভাপতি। কমিটির দায়িত্ব বলেই তিনি এখন নির্মাণ কাজ পরিদর্শনের নামে নিয়মিত যাতায়াত এবং অবস্থান করছেন জাদুঘরে। তবে অতি গোপনীয়তাই এখানে তিনি কি কাজ হচ্ছে, কারা কাজ করছে এই নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া দায়িত্ব ছাড়ার পর নিজ আগ্রহে কমিটি গঠন করে সেখানে দায়িত্ব নেওয়া নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। আলোচনায় রয়েছে জাদুঘর পরিচালনায় 96 জন লোকবল নিয়োগের প্রক্রিয়া নিয়ে, যে লোকবল তার নিজের লোকজনকে নিয়োগ দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা নিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমে খবর হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াও বিদায়ী উপদেষ্টার নিয়ন্ত্রণে ছিল, তিনি নিয়ন্ত্রণ করেছিলেন, কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই এই কাজটা তিনি করেছেন। জাদুঘরে কি হচ্ছে তা জানতে কয়েকদিন চেষ্টা করেও ভেতরে প্রবেশের অনুমতি মেলেনি। গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সদস্য মোহাম্মদ লুৎফর, জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে নিয়োজিত মোহাম্মদ সাব্বির সহ আরও বেশ কয়েকজন মানবজমিনকে বলেন, অনুমতি ছাড়া ভিতরে কারো প্রবেশ করার নিয়ম নেই। কোন কর্মকর্তার অনুমতি পেলে ভিতরে প্রবেশ করা যাবে এমন প্রশ্নের উত্তরে তারা বলেন, বর্তমানে এই জাদুঘরের প্রধান নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশ জাতীয় জাদুঘরের সহকারী রসায়নবিদ মোহাম্মদ আনিসুল ইসলামের অনুমতি লাগবে। আনিসুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, অনুমতি কেন, এই বিষয়ে আমি কোনো কথাই বলতে পারবো না। জুলাই জাদুঘরের আপডেট বা অনুমতি নিতে হলে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবের সঙ্গে প্রথমে কথা বলতে হবে। এ বিষয়ে জাতীয় জাদুঘরের ডিজির সঙ্গে কথা বললে তিনি বলেন, এখন কাউকে ভেতরে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না, আগামী মাসে যেতে পারবেন, দ্রুতই এই জাদুঘর উন্মুক্ত করা হবে। জাদুঘরের সামনে অবস্থান করে দেখা গেছে প্রতিদিনই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তার গাড়ি নিয়ে আগের মতোই ভেতরে প্রবেশ করছেন। তার নির্দেশনাতেই চলছে ভেতরের সব কিছু, অর্থাৎ সব নিয়ন্ত্রণ তার হাতে। জাদুঘরের বর্তমান কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে যোগাযোগ করা হলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মুখ্য সচিব বিলাল হোসেন জানিয়েছেন, মোস্তফা সরোয়ার ফারুকী স্যার তার পদত্যাগের কয়েকদিন আগেই তার নিজ ক্ষমতা বলে জুলাই জাদুঘর নির্মাণ কাজ পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেন। সেই কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্ত করেন। ওই কমিটিতে নাম থাকার জন্যই তিনি যে কোনো সময় সেখানে প্রবেশ করতে পারেন। যুগ্ম সচিব বলেন, আসলে এই জুলাই জাদুঘর আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে থাকলেও সেটা জাতীয় জাদুঘর দেখাশোনা করছে, এটাকে আলাদা করা হয়নি। তারাই এ ব্যাপারে ভালো বলতে পারবে। জাতীয় জাদুঘরের মহাপরিচালক কি জুলাই স্মৃতি জাদুঘরের দায়িত্বে রয়েছেন। তবে কোন ক্ষমতা বলে একজন উপদেষ্টা পদত্যাগের পরেও কমিটিতে নিজের নাম রেখে কর্মপরিচালনা করতে পারেন, তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি এই মন্ত্রণালয়ের কর্মকর্তা। এদিকে শাহবাগ জাতীয় জাদুঘর বা সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কোথাও জুলাই জাদুঘরের কোনো অস্তিত্ব নেই। সূত্র জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে 111 কোটি টাকা ব্যয়ে জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প সরাসরি ক্রয় প্রক্রিয়ায় কেনাকাটা করার সুযোগ নেওয়া হয়েছে অনিয়ম করার জন্য। অর্থাৎ সরকারি যে নিয়ম সেটা হচ্ছে যে আপনি যদি 3 লাখ টাকার কোনো বেশি কিছু করতে চান তাহলে ওপেন টেন্ডারে সেটা করতে হবে। 3 লাখ টাকার বেশি কোনো সচিব 2,99,999 টাকা পর্যন্ত নিজের ক্ষমতা বলে কেনাকাটা করতে পারেন, কিন্তু এটা ঘরোয়া টেন্ডারের মধ্যে করতে পারেন। 25,000 টাকা পর্যন্ত কোনো ধরনের কাগজপত্র প্রয়োজন হয় না। 2,99,999 টাকা পর্যন্ত সচিব ঘরোয়া ভাবে এটা করতে পারেন, কিন্তু 3 লাখ যখনই হয়ে যাবে, 3 লাখ প্লাস হয়ে যাবে, 3 লাখ 1 টাকা হয়ে যাবে, তখনই সেটা ওপেন টেন্ডারে করতে হবে। এটা সরকারি নিয়মের বাধ্যবাধকতা। কিন্তু 111 কোটি টাকার এই প্রকল্পে কোনো ধরনের ওপেন টেন্ডার না করে এটা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত যোগসাজশের মাধ্যমে এই কাজ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, সেই অভিযোগ রয়েছে।
বলা হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা এবং তার ঘনিষ্ঠ কয়েকজনের কয়েকটি বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে এর কাজ নেওয়া হয়েছে অনিয়ম করার জন্য। মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী মানে এর মধ্যে রয়েছেন, এর মধ্যে কমলাপুর স্টেডিয়াম মার্কেটের মেসার্স মিনহাস ট্রেড ইন্টারন্যাশনাল সহ একাধিক কাগুজে প্রতিষ্ঠানের নাম রয়েছে এই কাজে, যা নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি এটা নিয়ে মানে উদ্বেগ প্রকাশ করেছে যে এটা কোনোভাবেই হতে পারে না। এছাড়া সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনের আগে মাত্র 6 দিনের সময় বেঁধে দিয়ে প্রবিধানমালার তফসিল 2 উল্লেখ থাকার পরেও কোনো ধরনের লিখিত পরীক্ষা না নিয়ে 96 জনের নিয়োগ, সেটাও ফারুকী তার নিজের কর্তৃত্ব বলে করেছেন, এই কথা বলেছেন। এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছে অভিযোগের বিষয়ে মোস্তফা সরোয়ার ফারুকী মানবজমিনকে বলেছেন, আমি এসব বিষয়ে কোনো ইন্টারভিউ দিতে চাই না, অর্থাৎ তিনি গণমাধ্যমকে এড়িয়ে গেছেন, কোনো কথা বলতে চায় না। তবে বলবো, অনেকেই তো কত আজে বাজে কথা বলে, সেগুলো নিয়ে আমি কোনো উত্তর দিতে চাই না। পদত্যাগের আগে নতুন কমিটি গঠন করে নিজের নাম অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, আমি কমিটিতে আছি, সেটা ঠিক আছে। মানে তিনি নিজের নাম নিজে কমিটি গঠন করে 2 দিন আগে এই ব্যাপারটা ভোগ দখল করার জন্য নিজের নাম অন্তর্ভুক্ত করেছেন প্রধান হিসেবে, সেটা নাকি ঠিক আছে, সেটা তিনি বলছেন। আমি এই জুলাই জাদুঘরের পরিচালনা কমিটিতে আছি শুধুমাত্র এই কাজটা শেষ হওয়া পর্যন্ত। এই কাজ যেন নির্বিঘ্নে শেষ হয়, এই জন্য আমি সহায়তা করছি। এছাড়া এই জুলাই জাদুঘরের পুরো কিউরেটিয়াল ডিজাইন আমার করা, এই ডিজাইন নাকি সব তার করা, এটাও তিনি বলছেন। এর জন্য আমাকে ভেতরে যেতে হয়। প্রকল্পের কাজ ভাগিয়ে নেয়ার অভিযোগে তিনি বলেন, যারা এই কথাগুলো বলছে তারা এতটাই আহাম্মক যে তারা জানেই না এই কাজ গণপূর্ত মন্ত্রণালয়ের পূর্ত বিভাগের অধীনে হচ্ছে। আর এই গণপূর্তের উপদেষ্টা আমি না, এটা আদিলুর রহমান উপদেষ্টা, তাই এই কাজ বাগিয়ে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। পূর্ত ওপেন টেন্ডারের মাধ্যমে কাজ দিয়েছে, সেটা তাদের মতো করে তারা করেছে, দিয়েছে কিনা, এই কাজ দিয়েছে কিনা আমার জানা নেই, সেটা বলছেন তিনি। নতুন নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তিনি দাবি করেন। অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ যে বিনা টেন্ডারে এই কাজ দেওয়া হয়েছে, তিনি বলছেন যে গণপূর্ত মন্ত্রণালয় কি করেছে এটা আমার জানার দরকার নেই, এটা আমি জানি না। 96 জনের যে নিয়োগ, অবৈধ নিয়োগ, কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়া সরকারি কর্মকর্তাদের চাকরি হয় না, কোনোভাবেই হতে পারে না, সেটারও ব্যত্যয় ঘটানো হয়েছে প্রফেসর ইউনূসের আমলে, সেটারও তিনি দায় নিতে চান না, যে এটা আমি দায় নিতে পারবো না। সব মিলিয়ে এবং এই কাজের সঙ্গে তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা সহ তার ভাই ব্রাদার অনেকেই আছেন বলে বিভিন্ন দিকে বিভিন্নভাবে অভিযোগ উঠছে এবং মানবজমিনও সেই অভিযোগ করছে। সেই অভিযোগগুলো নিয়ে তিনি বলছেন যে এই বিষয়ে আমি কোনো সাক্ষাৎকার দিতে চাই না। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি সরকারের প্রতি, যে বিএনপি সরকার এত বড় জুলাই জাদুঘর নিয়ে এত বড় অনিয়মের যে অভিযোগ, প্রফেসর ইউনূস সরকারের আমলে এই জাদুঘরে 111 কোটি টাকা যেভাবে মানে বিনা টেন্ডারে তস্রুপাত করার যে প্রক্রিয়ার অভিযোগ উঠেছে, সেই ব্যাপারে কি বিএনপি সরকার তদন্ত করবে? বিএনপি সরকার কি এটাও দেখবে যে ক্ষমতা ছাড়ার নির্বাচনের আরও 3-4 দিন পরে, ক্ষমতা ছাড়ার মাত্র 2 দিন আগে একটা বিশেষ কমিটি করে নিজেই সেই বিশেষ কমিটির প্রধান হিসেবে উপদেষ্টা থেকে গেলেন এই জাদুঘরের বাকি কাজগুলো যেন তিনি নিজের হাতে করতে পারেন। অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটা, এই যে 111 কোটি টাকার প্রজেক্ট, এই পুরো প্রক্রিয়াটা যেন যে তার বেনামে তার হাত দিয়েই সব কিছু হচ্ছে, এটা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগের প্রেক্ষিতে। এখন আমরা, তিনি বলছেন, মানে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তিনি বলেছেন যে এখানে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। অথচ মোস্তফা সরোয়ার ফারুকীর 23শে ফেব্রুয়ারির পোস্টটা দেখে নিন। 23শে ফেব্রুয়ারি জুলাই মাস আপরাইজিং মেমোরিয়াল মিউজিয়াম, এই পেজের একটা পোস্ট তিনি শেয়ার করেছেন। সেই পেজে আমরা দেখছি 5টা ছবি দেওয়া হয়েছে। সেই 5টা ছবি দর্শনার্থীরা ফটো সেশন করছে, তাও হচ্ছে রাতের বেলায়, রাতের আলোতে ফটো সেশন করছে। এবং সেই ফটো সেশনের মধ্যে আমরা মানে টুপি মাথায় দিয়ে হুজুরদের যেমন দেখছি, বোরকা পরা নারীকে দেখছি, সাধারণ মানুষকে দেখছি, মানে সাধারণ পোশাকের মানুষকে দেখছি, সব ধরনের পোশাকের মানুষকে দেখছি। অথচ জাতীয় জাদুঘরের মহাপরিচালক বলছেন এখানে ঢোকার কারো পারমিশন নেই। তাহলে এরা কারা?
এটা একটা প্রশ্ন। আবার আমি যেটা বলছিলাম যে মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের আমলে জুনায়েদ আহমেদ পলক, শেখ রেহানার ছেলে আশরাফুল আলম খোকনদের যেভাবে তেল মেরে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, যেটা নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলেছি, আওয়ামী লীগ আমলের বিভিন্ন জনকে তুষ্ট করা এবং আওয়ামী লীগ আমলে প্রচুর কাজ তিনি করেছেন, এই অভিযোগগুলো যারা করেন সেই তারা এই পোস্টগুলো সামনে নিয়ে আসেন। অর্থাৎ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে খুশি করার চেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রফেসর ইউনূসকে খুশি করার চেষ্টা এবং এখন বিএনপির আমলে তারেক রহমানকে খুশি করার চেষ্টাগুলো একটু দেখুন। তিনি 21শে ফেব্রুয়ারির তারেক রহমানের ছবি দিয়ে পোস্ট করছেন, এই পোস্টটা দেখে নিন। তারেক রহমান মোনাজাত করছেন, সেই ছবি পোস্ট দিয়ে তিনি বলছেন তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই যাচ্ছেন। অর্থাৎ মানে তিনি জিয়াউর রহমানকেও প্রশংসা করলেন, তারেক রহমানেরও প্রশংসা করলেন, যেন তারেক রহমান খুশি হন যে আমি আমার বাবার পথেই আছি। আরেকটা পোস্ট দেখেন, তিনি তারেক রহমানের একটা পোস্টার, সেই পোস্টার আবার জুলাই মাস আপরাইজিং মেমোরিয়াল মিউজিয়ামের পোস্ট করা যে পোস্টার, সেই পোস্টার শেয়ার করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী কোনো ক্যাপশন ছাড়া। এটাও তারেক রহমানকে খুশি করার একটা প্রক্রিয়া। আবার যে প্রক্রিয়াটা তিনি শুরু করেছিলেন সেই তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি। সেই দিনের পোস্টটা নিয়ে এর আগেও কথা বলেছি, সেই পোস্টটা আপনি দেখে নিন। সেই পোস্টে তিনি সরাসরি তারেক রহমানের স্লোগান লিখেছিলেন। সেই স্লোগানের শেষে তিনি লিখেছিলেন তার সকল প্রয়োজনে, অর্থাৎ সবাইকে মিলে কাজ করতে হবে, তাকে মানে অন্যদের বলছেন যে তার সকল প্রয়োজনে, নতুন মন্ত্রী যে আসবেন তার সকল প্রয়োজনে তিনি আমাকে পাবেন, সবাই মিলে বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ এখন বিএনপির স্লোগান এবং তারেক রহমানের সৃষ্ট স্লোগান। এই স্লোগান দিয়েই তিনি শুরু করেছিলেন তারেক রহমানকে খুশি করার প্রক্রিয়া, যে প্রক্রিয়ার অন্তত 3টা স্ক্রিনশট আমরা দেখালাম। তার মানে কি ব্যাপারটা এরকম যে এই যে দায়িত্বে 17 তারিখ থেকে আজকে পর্যন্ত এই দায়িত্বে এখনও আছেন, 10 দিন হয়ে গেল, সেটাও এই খুশি করার প্রক্রিয়া দেখেই বোঝা যায় যে এই সরকার এবং সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যেন খুশি থাকেন, তাকে যেন এই জায়গা থেকে সরিয়ে দেয়া না হয়, কিংবা এটার চাইতে আরও অনেক বড় জায়গায় যেন তাকে নেওয়া হয়, সেই প্রক্রিয়ার দিকেই কি তিনি আছেন? নিন্দুকেরা সেই প্রশ্ন করছেন। অবশ্য তিনি গণমাধ্যমকে, মানবজমিনকে বলছেন এই ব্যাপারে আমি কোনো ইন্টারভিউ দেব না। প্রশ্ন সেখানে যে ক্ষমতা ছাড়ার মাত্র 2 দিন আগে বিশেষ কমিটি করে সেই কমিটির প্রধান নিজেকে নিযুক্ত করে যে কৌশল, যে মেটিকুলাস ডিজাইনটা তিনি করেছেন, সেটা কি নৈতিকভাবে ঠিক ছিল, কিংবা ঠিক বলে আমরা গ্রহণযোগ্য হিসেবে মেনে নিতে পারি নাকি মেনে নিতে পারি না? আমার মনে হয় মেনে নেওয়াই উচিত, কারণ তার মতো একজন মেধাবী মানুষ, যিনি শনিবার বিকেল নামে একটা সিনেমা তৈরি করেছেন, আশা করি তিনি তার এই দায়িত্ব শেষ করে শনিবার বিকেল এই সিনেমা মুক্তির জন্য, কেন মুক্তি দিচ্ছেন না তারেক রহমান, তার জন্য তীব্র আন্দোলন তৈরি করবেন, যে আন্দোলনটা তিনি শেখ হাসিনা সরকারের আমলে তৈরি করেছিলেন। কিন্তু তার যে 1.5 বছরের শাসনামল, সেই 1.5 বছরের শাসনামলে তিনি সেই ছবিটা মুক্তি দেননি, কারণ তাতে সমালোচনা হবে যে ক্ষমতা ব্যবহার করে মুক্তি দিল, সেই সমালোচনাটাও তিনি নেবেন না। কিন্তু আমরা সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।